আজকে যারা আমার মামলার বাদী তারাই একটা সময় এই মসজিদটা সহ নিয়ে একটা সময় ঝামেলা সৃষ্টি করছিল। তো যাক আলহামদুলিল্লাহ 5 তারিখের পর তো আমরা মোটামুটি দেশ স্বাধীন হওয়ার পর ঠিক সেই আওয়ামী লীগের লোকজনই যারা ছিল তারাই বাস কাউন্টারটা পরিচালনা করতেছিল ঠিক আমাদের একজন বিএনপির নেতার শেল্টারে থেকে। প্রতিনিয়ত এখানে একটা বাস কাউন্টার চলে আর চুনকুটিয়া হিজলতলা একটা বাস কাউন্টার চলে। প্রত্যেকটা বাস কাউন্টার থেকে কিন্তু টাকা যায়। গতকালকে একটা কথা তুলেছে যে এখান থেকে রিফাত মোল্লার লোকজন চাঁদাবাজি করে। একজন বললো যে বিশাল নামের ছেলেটা দেখলাম বললো যে 100 টাকা 200 টাকা চাঁদাবাজি করে। তাহলে এখানে মোট কতজন যাত্রী প্রতিনিয়ত ওঠানামা করে, কতগুলো বাস ওঠানামা করে, আপনাদের যে চাঁদার পরিমাণটা বলেন 100-200 টাকা, কত পরিমাণ চাঁদা ওঠে, কী পরিমাণ চাঁদা ওঠে, এটা আপনারা জাস্টিফাই করেন, অ্যানালাইজ করেন। আমি এটা অনুরোধ থাকবে আপনাদের টিভি মিডিয়ার মাধ্যমে। আর হিজলতলা বাজার থেকে যে প্রতিদিন আমার একটা নিউজ আছে, আপনারা সঠিক একটা সুষ্ঠু তদন্ত করবেন। প্রতিদিন 50,000 টাকা কেরানীগঞ্জের একজন সর্বোচ্চ নেতার হাতে 50,000 টাকা প্রতিদিন এটার চাঁদা প্রতিদিন ক্যাশ টাকা চলে যেতেছে হিজলতলা যে বাস স্ট্যান্ডের। এইটারও সেম একই কাহিনী ছিল। আমরা 27শে রমজান এর আগ থেকে, এই 2026 সালের রমজান মাসের 27শে রমজানের আগ থেকে বেশ কিছু অভিযোগ আমরা পাচ্ছিলাম সেখান থেকে যে মালামাল ছিনতাই হচ্ছে। ইভেন বস্তা যে ঈদবাহী যে ঈদের যাত্রীগামী যারা ছিল তাদের মালামাল বেশি থাকার কারণে এখানে অতিরিক্ত চাঁদা এবং ভাড়া আদায় করা হচ্ছে। তো একটা সময় আমাদের লোকজন ওই এলাকার যেহেতু যারা আমাদের সাথে পলিটিক্সে জড়িত ছিল, ওইখানে প্রায় ওই বাস কাউন্টারে প্রতিনিধি আছে কমপক্ষে 20 জন। 20 জনের থেকে আমাদের 4 জন লোক আছে শহীদ, তারপরে হচ্ছে ওইখানে শাহিন, তারপরে হচ্ছে হাসান, আরেকজন কি জানি যায় তোমাদের সাথে সাজ্জাদ, এই 4টা, আরেকজন মালিক গাজী, উনিও 5 তারিখের আগের লোক ছিল। তো আজকে 27শে রমজানে যখন আমাদের ছেলেপেলেরা ওইখানে কাজে জয়েন করছে, সেই দিন থেকেও ওনারা থানা পুলিশ নিয়ে ওনাদেরকে হ্যারাসমেন্ট করছে আমার 4টা লোককে। আমি ওসি সাহেবকে জানানোর পর ওসি সাহেব ঘটনাস্থলে এসে সমাধান করে দিয়ে গেছে। তারপর মোটামুটি 1-1.5 মাস যাবৎ স্বাভাবিক চলতেছে সব কিছু। গত 3-4 দিন আগ থেকে আমার এই লোকগুলাকে, যারা আমার লোকজন বাস কাউন্টারে যারা কাজ করে খায়, ওনাদেরকে কাউন্টার ছেড়ে দিতে বলতেছে যে তোমরা এখানে কাজ করতে পারবা না। কি কারণে পারবো না? কারণ ওনাদের কাজ হচ্ছে, আপনারা 4টা কোন বাসের কাউন্টারে জানি আপনারা? মিজান, তারপর মুন, ডলফিন, সাতক্ষীরা, নড়াইল, এই 4টা বাসের কাউন্টারে আমার 4 জন লোক কাজ করে। আমাদের কিন্তু নির্দিষ্ট বাস কাউন্টার আছে। ওনারা কিন্তু একটা মিথ্যা কথা বলছে যে রাস্তা ওঠা টাকা নিতেছে। আসলে রাস্তা ওঠা টাকা কে নিতেছে, কার যাত্রী কে নিতেছে, একটা যাত্রী মেনটেন্যান্সের বিষয় আছে এই জায়গার ভিতরে। কারণ এখানে যদি 50 জন যাত্রী থাকে 5টা বাসের, কেউ একাই 20টা যাত্রী নিয়ে চলে যেতেছে। তো সেটা মেনটেন্যান্স করার জন্য প্রত্যেকটা বাস কোম্পানির একটা প্রতিনিধি যাত্রী সামনের নিচে অবস্থান করে সব সময়। সেই লোকগুলার কাজ হচ্ছে তারা নির্দিষ্ট বাসের, নিজস্ব বাসের লোকজন যাত্রীগুলারে সেই বাসে উঠায় দেওয়া, মানে হেল্প করা আর কি। সেই কাউন্টারে আমি আমার লোকজন জয়েন হওয়ার পর আমি একটা অভিযোগ পাইছি যে এখানে রাতে ছিনতাই হয়, তারপরে নিরাপত্তা নাই, টয়লেট নাই, পানির সুব্যবস্থা নেই, তারপরে মানুষ যে আইসা একটু ওয়েট করবো, এখানে একটা নিরাপত্তার বিষয় আছে জানমাল নিয়ে, সেই নিরাপত্তা ছিল না। আমি সেই কাউন্টারে রাতে ল্যাম্পপোস্ট লাগাইছি, সেখানে টয়লেটের ব্যবস্থা করে দিছি। আমি সেখানে সিসি ক্যামেরা লাগাইছি, যে সিসি ক্যামেরা লাগানোর পর সিসি ক্যামেরা ফুটেজটা আছে তোমাদের কারো কাছে, স্ক্রিনশট করা আছে হাসান ভাই? আছে। সেই সিসি ক্যামেরাটাকে লাগানোর পর আজকে 1 সপ্তাহ 10 দিন যাবো সিসি ক্যামেরা লাগানোর পর তাদের যখন চাঁদাবাজি করা বন্ধ হয়ে গেছে সিসি ক্যামেরার কারণে, এই কারণটার জন্যই, সিসি ক্যামেরার জন্যই তারা আরও তাদের উৎপাত, যত উগ্র কর্মকাণ্ড বেশি আমার ছেলেপেলেদের সাথে, আমার লোকজনের সাথে দেখাইছে। তো সেই সূত্রেই গতকালকে বেলা 11টার দিকে আমি যখন মতিঝিল আমার ব্যাংকে একটা কাজ ছিল, সেখানে যাওয়ার পর আমার ফোন আসলো যে বাস কাউন্টারে প্রায় শতাধিকের উপরে লোক, 1-150-এর উপরে ছেলেপেলে, উগ্রপন্থী ছেলেপেলে আইসা আমাদেরকে বলতেছে যে কাউন্টার ছেড়ে দিতে। তো ওনারা বলছে যে আমাদের রিফাত ভাই যেহেতু কর্মে লাগাই দিছে, রিফাত ভাই বললে আমরা এখান থেকে চলে যাব। এই কথা বলার পরেই বেধরম মারধর শুরু করছে। 4 জন ছেলেকে 150 জন লোকজন মারামারি করছে। এখানে মারামারির ভিত্তিতে মেন মূল হোতা ছিল বিশাল ইকুরিয়ার, ও একটা কট্টর আওয়ামী লীগ, যথেষ্ট ছবি প্রমাণ আছে, আমি ফেসবুকে কালকে এগুলো দিছি, আমার কাছেও যথেষ্ট প্রমাণ আছে, প্রুফ আছে। তারপর হচ্ছে এখানে সাজ্জাদ, সাজু, সাইদুল মেম্বার, যে আওয়ামী লীগের তৎকালীন সময় সাইদুল মেম্বারেরই ওরা বংশধর, ভাই ভাতিজা। তারপরে হচ্ছে লামিম হচ্ছে আমাদের থানা যুবলীগের অন্যতম সদস্য এবং ইউনিয়ন যুবলীগের এক নেতা বাবু মোল্লার মেয়ের জামাই, সেও যুবলীগে জড়িত। তাছাড়া আরও অনেকেই আছে এটার ভিতরে জড়িত। আমাকে কেন্দ্র করে আমি যে সামনে ইউনিয়ন নির্বাচনে আমি প্রার্থী ক্যান্ডিডেট হচ্ছি, আমি যেহেতু ক্যান্ডিডেট হচ্ছি, আমার আল্লাহর রহমতে আমার ফ্যামিলির একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং অতীত থেকে আমার ফ্যামিলিতে প্রায়
40 ইয়ার্সের একটা চেয়ারম্যানের রেকর্ড আছে আমার বাসায়। আমার দাদা এবং আমার বাবা করছে, তার আগেও আমার আরও 2 পুরুষ আমারই বংশের, আমারই ফ্যামিলির, নাদির আলী মোল্লা, সাত্তার মোল্লা সাহেব, তারপরে শুকুর মোল্লা সাহেব, তারপর লুৎফর মোল্লা সাহেব, আমার বাবা চেয়ারম্যান হয়েছেন। তো সেই ধারাবাহিকতা বজায় রেখে এই এলাকার জনগণ, এই টেগুরিয়ার জনগণ, আশেপাশের জনগণ সবাই আমার ফ্যামিলির উপর একটা আস্থা রাখতে পারে সব সময়। সেই আস্থা বজায় রেখে আমি আগামী ইউপি নির্বাচনে আমি ক্যান্ডিডেট হওয়ার জন্য মনোপোষণ করছি। আর জনগণের সমর্থনে, জনসমর্থনে আমি ক্যান্ডিডেট হওয়ার আশা পোষণ করার পরে আমি যখন কার্যক্রম শুরু করি, তো আমার একাধিক বাধার সম্মুখীন হইতে হয়। তো আমার জনস্রোত বা আমি বলবো যে আমার যে জনগণের যে সাপোর্টটা আছে, আপনারা হয়তো টিভি মাধ্যম, গণমাধ্যম আমার থেকে ভালো জানবেন, আপনারা জার্নালিস্ট যারা আছেন আপনাদের কাছে খোঁজ খবর আর ভালো থাকে, যে অত্র এই টেগুরিয়া ইউনিয়নে আপনারা আবারও খবর নিয়ে দেখবেন যে কার জনপ্রিয়তা বা কার অবস্থান কতটুকু আগামী ইউপি নির্বাচন নিয়ে আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন। এই আপনাদের মাধ্যমে আমি চাই আমার এবং আমার ছেলেপেলেদের যে আজকে মিথ্যা মামলা দেওয়া হইলো, হয়রানি করা হইতেছে, এবং আমি যে আমার 4টা ছেলেপেলেরে জখম করার পর তাদেরকে মেডিকেল থেকে নিয়ে থানায় আমি অভিযোগ করতে যাই, সেই সময় আমাকে থানায় ঢুকতে দেওয়া হয় না। আমি আমার 4টা ছেলে এবং আমার সাথে 5-7 জন, টোটাল আমরা 10-12 জন ছেলে থানায় গেছি অভিযোগ করতে। সেই মুহূর্তে এই বিশাল নামের ছেলে 40-50 জন পোলাপাইন নিয়ে অতর্কিতভাবে আমার ছেলেপেলের সাথে গালিগালাজ করে থানার ওসি সাহেবের রুমের সামনে দাঁড়ায়া। আমি তখন থানার ভিতরেও ঢুকতে পারিনি, আমাকে আর থানায় ঢুকতে দেওয়া হলো না। আমি পরিবেশ ঘোলাটে দেখে আমি বাসায় আবার রিটার্ন আসছি। তো আমি কিন্তু আমার পোলাপাইন, আমার ছেলেরা যারা আছে, আমার সহকর্মী যারা আছে, তারা জখম হইলো, হামলার শিকার হইলো, মিথ্যা অপবাদের শিকার হইলো, কিন্তু আমরা কিন্তু অভিযোগ যে পাল্টা অভিযোগ করব বা থানার ভিতরে একটা জিডি করব বা সাধারণ একটা ডায়েরি করব, সেই সুযোগটা কিন্তু আমাদেরকে উপরের লেভেল থেকে দেওয়া হয়নি। তো ইভেন থানায় যাওয়ার পর এমনও কথা হয়েছে যে সেখানে রিফাত সহ যারা যারা মামলা করতে আসবে প্রত্যেকজনের উপরে